আমরা দুই ভাই আমার মার কবরে আমরা মাটিও দিতে পারি নাই এবং তার জানাজাতেও শরীর হইতে পারি। আমাদের কেউ ছেলেরা ঘরে বাড়িতে থাকতে পারে নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায়, তারপরও সেখানে আমাদের মনে করেন যে ভয়ে ভয়ে থাকতে হয়েছে। যেদিন আসছি আমি সেদিন আমার পুলিশ আবার এসেছে। আমি এ পর্যন্ত 4-5 বার আমি অ্যারেস্ট হয়েছি। যে 14 আসনে যে এমপি ছিল আসলামুল হক, আপনারা খবর নিয়ে জানতে পারবেন, অনেক খারাপ লোক ছিল এবং সে একজন ভূমিদস্যু ছিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশে হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর না বলা কথা, আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, বৃহত্তর মিরপুর থানার যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং দারুসালাম থানার বর্তমান বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সোহেল খান। আজকে আমরা কথা বলবো দীর্ঘ 15 বছর এই সোহেল খানের সাথে কেমন ছিল আওয়ামী লীগ শাসনামলের তার নির্যাতন, এই নিয়ে আমরা তার সাথে কথা বলবো। জনাব সোহেল খান কেমন কাটিয়েছে দীর্ঘ 15 বছর, কেমন আছেন? বেশ ভালো, আলহামদুলিল্লাহ। বর্তমানে ব্যস্ততা কি নিয়ে? বর্তমান ব্যস্ততা আমাদের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, এগুলি, সংসার, বাল বাচ্চা, এগুলি নিয়ে আছি। দীর্ঘ 15 বছর আপনি এই স্বৈরাচার আমলে, যেহেতু একজন সাবেক ছাত্র নেতা এবং বৃহত্তর মিরপুর যুব দলের সাথেও জড়িত ছিলেন, এখন একটা রানিং কমিটিতে আছেন দারুসালাম থানার। তো এই দীর্ঘ সময় রাজনীতিতে একটা ঘাত প্রতিঘাত ছিল। এই 15 বছর আপনার সাথে কেমন ছিল? এই 15টা বছর সেগুলি দুর্বিষহ। ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার আমলে আমরা সকলেই নির্যাতিত। আমাদের দলীয় নেতাকর্মী যারা ছিলেন তারাও, আমি নিজে এবং আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তারাও নির্যাতিত। তো বিশেষ করে আমাদের যুব দলের জগরুল বাসা বাবেল, আমাদের যুব দলের আরেক নেতা রাসেল, এরা প্রচুর নির্যাতনের শিকার হয়েছে। বহু মামলার মধ্যে তাদেরকে ঢোকানো হয়েছে, আমাদেরকেও দেওয়া হয়েছে। আমার সহযোদ্ধা যারা ছিলেন, আলমগুপ্ত ছিলেন, ওই শুভ্র ছিল, আরো দলীয় নেতাকর্মী সাই মন্ডল, আমাদের সিনিয়র ভাই, তো মোটামুটি আমাদের সবাই আমরা ক্ষতিগ্রস্ত। বিশেষ করে সবচেয়ে দুঃখের ব্যাপারটা হলো আমার মা 2008 সালে মারা যায়। মারা যাওয়ার সময় লাশ আমরা নিয়ে গেলাম যে বাড়িতে, দেশের বাড়িতে, আমাদের গ্রামের বাড়িটা নদীর ওই পারে মুন্সি বাড়িতে। তো লাশ পাঠানোর পর আমরা দুই ভাই, আমার বড় ভাই সাবেক কমিশনার মোহাম্মদ মাসুদ খান এবং সাবেক বৃহত্তর ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ছিলেন উনি, আমরা দুই ভাই আমার মার কবরে আমরা মাটিও দিতে পারি নাই এবং তার জানাজাতেও শরীর হইতে পারি। এই যে আমার জীবনের সবচেয়ে বড় পৃথিবীতে মায়ের উপরে বড় করুণ নির্যাতন করছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের কেউ ছেলেরা ঘরে বাড়িতে থাকতে পারে নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায়, তারপরও সেখানে আমাদের মনে করেন যে ভয়ে ভয়ে থাকতে হয়েছে। তো যে নির্যাতনগুলির শিকার হয়েছে আমরা, মামলা হামলা, এগুলি ভাষায় প্রকাশ করা যায় না। শুধু আমি সোহেল খান না, আমার দলের আমার সহযোদ্ধারা অনেকেই, এবং আমাদের সাবেক কমিশনার মাসুদ খান, এবং সে আমাদের এই যুব দলের জগলুল পাশা পাবেল, তারপর আমাদের যুব দলের রাসেল, এরা প্রচুর নির্যাতনের শিকার হয়েছে, প্রচুর হামলা মামলা। তারা এই পাবেল, তার এখানে বাড়ি, সে বাড়িতে আসতে পারে নাই। 17 বছরে সে বাড়িতে আসতে পারে নাই। আমিও না, তেমন না, কিন্তু মাঝে মধ্যে আসি। যেদিন আসছি আমি সেদিন আমার পুলিশ আবার এসেছে। আমি এ পর্যন্ত 4-5 বার আমি অ্যারেস্ট হয়েছি, 5 থেকে 7 বার অ্যারেস্ট হয়েছি।
এবং আমি মামলা খেয়েছিলেন কয়টা? মামলা আছে আমার প্রায় 100 কাছাকাছি। হ্যাঁ, তারপরে আমাদের যে ঢাকা মহানগর উত্তরের যে এখন আহ্বায়ক আমিনুল হক, সেও অনেক নির্যাতনের শিকার হয়েছে, অনেক মামলা হামলার শিকার হয়েছে। তাকে ডিবিতে নিয়ে তাকে অমানসিক ভাবে তাকে নির্যাতন করা হয়েছে। এবং সে 2018 সালেও যখন আমি জেলখানা ছিলাম তখন উনিও ছিলেন, এবং উনি জেলখানা যতটুকু পারছেন আমাদের যে সাধারণ যে সমস্ত কর্মীরা আছে আছে তাদেরকে যথেষ্টভাবে উনি সহযোগিতা করছে, আমাদের আমিনুল হক ভাই। তো উনি ওই মুভমেন্টে যে ভূমিকাটা রাখছেন, সে যে একটা নেতার যে নেতৃত্ব, সেটাই সেখানে বহিঃপ্রকাশ পাইছে, যে একটা নেতা একটা কর্মীর জন্য যে কি করে সেটা আমরা জেলখানায় আমরা দেখছি আমিনুল হক ভাইকে। সে যে সমস্ত ছেলেরা করুণ অবস্থায় ছিল, যাদের অর্থ সংকট ছিল, ছিল, সে যথেষ্টভাবে অর্থ দেওয়া হোক, খাদ্য দেওয়া হোক, যেভাবে হোক তাদেরকে আইনি প্রশাসন যেভাবে হোক তাকে দিয়ে সাহায্য সহযোগিতা করছে, এবং সেই ছেলেদেরকে বেরও করছে আমাদের আমিনুল হক ভাই। উনি আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। তো উনি একান্তই খুব মাইডিয়ার লোক। হ্যাঁ, ওনার যে স্ট্যাটাস, তারপরে নেতৃত্ব দেওয়ার যে স্পৃহা, আমরা তার ভিতরে লক্ষ্য করি, এবং আমরা দেখে আমরাও চেষ্টা করি তার মতো বলিষ্ঠভাবে নেতৃত্ব দেওয়ার জন্য। আপনার কারণে কি কখনো আপনার ফ্যামিলি এই সরকারের, ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছিল কিনা? হ্যাঁ, আমার ফ্যামিলি অনেক নির্যাতনের শিকার হয়েছে। কারণ এই 15 বছর 16 বছর আমার ছেলেরা লেখাপড়া করছে। আমার ছেলে এখন বড় ছেলেটা আমার ইউনিভার্সিটিতে ইউল্যাবে, এবং মেজর ছেলেটা প্রাইম ইউনিভার্সিটিতে আছে। তো আর ছোট ছেলেটা ক্লাস 3-তে, সে মেথডিস্ট ইংলিশ মিডিয়ামের ভার্সনে আছে। তো এই বাচ্চাগুলি কিভাবে বড় হলো, কিভাবে লেখাপড়া করতেছে, কেমনে কি, আমরা তো এগুলো খোঁজ খবর নিতে পারি না। এগুলি সম্পূর্ণ কৃতিত্ব আমাদের যারা সহধর্মিণী আছে, এটা তারাই পাইতে পারে, এবং তারাই সংসারটা ঠিক রাখছে, এবং বাচ্চাদের জন্য অকারণত পরিশ্রম করছে। এবং আমরা যে সমস্ত নির্যাতনের শিকার হয়েছি, সেগুলি আমাদের যে 14 আসনে যে এমপি ছিল আসলামুল হক, আপনারা খবর নিয়ে জানতে পারবেন, অনেক খারাপ লোক ছিল, এবং সে একজন ভূমিদস্যু ছিল। এবং তার চেয়ে তার বেশি খারাপ ছিল তার যে বড় ভাই মফিজুল হক বেবু। সে এমন কোনো কাজ নাই, এমন কোনো জায়গা নাই যে সে তার এই কালো থাবা পরে নাই। সে আমাদের এখানে একজন সুফি আছেন, হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এই মাজার শরীফে সে অফিস বানায় বসা মফিজুল হক বেবু লুটপাটের রাজত্ব কায়েম করছে শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে। এবং তাদের দোসরদের সাথে হাত মিলাইয়া এমন কোন কুকর্ম নাই যে সে করেনি। এবং সারা 14 আসনটা মাজারে বসে সে সমস্ত এই মিরপুরের মধ্যে তার রেকর্ড, যে মফিজুল হক বেবু আসলামের ভাই, সে তার ভাই ছোট ভাই এমপি, সে বড় ভাই মফিজুল হক একসময় সে জাতীয় পার্টি করত, সে জাতীয় পার্টির একটা ভালো পজিশনে ছিল, লুটপাটের রাজত্ব কায়েম করছে সে। তো আমাদের নেতা কর্মীদের উপর অনেক নির্যাতন করছে। ইভেন কি এই যে নির্বাচনগুলি হয়েছে বা ইয়া হয়েছে, হ্যাঁ, আমাদের তো দল থেকে তো অনেকেই অংশগ্রহণ করে নাই, কিছু কিছু স্বতন্ত্রভাবে করছিল বা করে, তাদেরকেও মনে করেন যে কাউকে কোনো নির্বাচন প্রচারণা যেহেতু তো দেয় নাই। প্লাস যে সমস্ত মুরব্বী আছিল তাদেরকে অপমান অপসূচক কথাবার্তা বলছে, তাদেরকে অন্যায় ভাবে তাদের উপরে হামলা করছে। তো যারাই প্রতিহত করতে গেছে বা যারাই প্রতিবাদ করতে গেছে তাদের উপরেই মনে করেন তাদের জুলুম নাই মারছে। আমাদের কি অবস্থা করেছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা দেখেছেন, যে বিএনপির উপরে, জিয়া পরিবারের উপরে যে সমস্ত নির্যাতনগুলি করা হয়েছে, তারেক রহমানের উপরে যে নির্যাতনগুলি করা হয়েছে, তাকে ফ্যানুকের সাথে টাঙ্গায়া তার উপরে শারীরিক নির্যাতন করছে, সেগুলি আমরা ভুলা যাইনি। এগুলি ভুলার কথা না। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা সব সময় বলেছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তিনি বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সে নিজের জন্য বলে, নিজের ফ্যামিলির জন্য বলে নাই, বলছে কি দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন
যে জনগণই সকল ক্ষমতার উৎস। আর আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আর আমার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশকে নতুন করে আবার সাজাতে হবে, নতুন করে তৈরি করতে হবে, যেখানে থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো বিভেদ, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সকল রাজনৈতিক দলকে যেন রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। তিনি সেই কথাটাই বলেছেন এবং সবার সম্মিলিতভাবে দেশটাকে নতুনভাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন। এই 36 দিনের আন্দোলনকে কেন্দ্র করে আমরা একটা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি। শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার এই আন্দোলনের কারণে। এখানে আপনার এই অনুভূতিটা কেমন? অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা একটা নতুন দেশ, নতুন স্বাধীনতা পেয়েছি, আমাদের কথা বলার অধিকার পেয়েছি, আমাদের বাক স্বাধীনতা পেয়েছি, চলাফেরা করতে পারছি স্বাধীনভাবে। এইগুলি বিশেষভাবে সবকিছু নিয়ে ভালো আছি। এই ছাত্র জনতা আন্দোলনের ফ্যাসিবাদী হাসিনা এবং ফ্যাসিবাদী হাসিনার দোসররা দেশ থেকে পলায়নের পরে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি। যে ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা রেখেছে আমাদের সন্তানরা রেখেছে। আমার দুই ছেলে সোহাইব আলী খান তাসিম এবং তানভীর আলী খান শিথিল, ওরাও ওই ছাত্র আন্দোলনে যোগ ছিল। তারা 10 নম্বরে তাদের অবস্থান ছিল। ছেলেদেরকে ঘরের মধ্যে আনতেই পারি রে আমরা। তারা সেই দীর্ঘ যে 17-18 দিন যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলন দ্বারা উৎপ্রতভাবে জড়িত ছিল। এবং আজকে এই 5ই আগস্টের পরে এখন অনেক নেতার জন্ম হয়েছে, অনেক মুখোশধারী লোক আমাদের অনেকেরই ছত্রছায়ায় আইসা তারা স্থান করে নেওয়ার চেষ্টা করতেছে এবং আমাদের দলের আমাদেরকে ক্ষতি করতেছে। তো আমরা এগুলিকে পরিত্রাণ চাই। তারপর বিশেষ করে এখন যে বর্তমান প্রশাসন, তারা নির্বিকার অবস্থায় আছে। আমাদের এই প্রশাসনের মধ্যেও কিছু ফ্যাসিবাদী লোক এখনো ঘাপচি মেরা আছে। তাদের কারণে প্রশাসনের লোকজনরা কাজকর্ম ঠিক মতো মাঠে করতে পারতেছে না। এবং বিগত দিনে আমরা আমাদের দলীয় কিছু লোক, তারা দলীয় মানে কি নব্য কিছু বিএনপিধারী লোক, এই ছাত্রলীগ মানে এখন ছাত্র দলে পরিণত হয়েছে। তারা আমাদের উপর হামলা মামলা করতেছে, করার চেষ্টা করতেছে। তো এই নব্য বিএনপি যে আপনারা বলছেন, আপনারা পুরনো রাজনীতিবিদরা, নব্য বিএনপি কারা বানাচ্ছে? আমাদের কিছু লোক তো অবশ্যই এর সাথে জড়িত আছে। সেগুলি আমাদের অনুরোধ থাকবে, আমাদের যে শীর্ষ পর্যায়ে নেতারা আছে তারা এগুলি দেখভাল করবেন এবং যাচাই বাছাই করে কমিটিগুলি করে, যেন কোনো অছাত্র যেন এই ছাত্র দলে অংশ না নিতে পারে। আমাদের উদ্দেশ্য এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশ যে যারা প্রকৃত ছাত্র তারাই ছাত্র দল করবে। এবং যারা অনেক ছাত্ররা দেখা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, ছেলে সন্তান হয়ে গেছে, তারা যুব দলে চলে আসুক। এটাই আমাদের দলীয় একটা সিদ্ধান্ত, আমাদের যে তারেক রহমানের নির্দেশ যে ছাত্ররাই যেন ছাত্র রাজনীতিতে থাকে এবং এখানে কোনো অছাত্র যেন তাদের জায়গা না হয়, স্থান না হয়। তা আমরা ইদানিং দেখতেছি অনেক অছাত্ররাই আমাদের এই ছাত্র দলের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা জানতেই হোক বা অজান্তেই হোক। কিন্তু এগুলি আমাদেরকে দূরদৃষ্টি দিয়ে এবং যখন কমিটিগুলি গঠন করা হয় অবশ্যই স্থানীয়ভাবে বা বিভিন্নভাবে আলাপ আলোচনার মাধ্যমে তার যাচাই বাছাই করে অবশ্যই কমিটিতে নেওয়া উচিত আমি মনে করি। দেশবাসীর জন্য কি বলা যাচ্ছে? দেশবাসীর প্রতি আমার অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সংগ্রামী সালাম, আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের টোটাল দেশটা একটা কারাগারে পরিণত হয়েছিল, যেখানে মানুষের আশা আকাঙ্ক্ষার অবনতি ঘটেছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবন বাঁচানো নাবিশ্বাস,
দ্রব্যমূল্য কোনো ক্রমেই তারা বাজার সিন্ডিকেট ভাঙতে পারে নাই, এবং মানুষের যে মনের ভাব প্রকাশ করবে সেই রাস্তাটুকু তারা রাখে নাই। বর্তমান এই 5ই আগস্টের পরে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের বিদায় ঘটাতে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতেছি। আজকে এই অন্তর্বর্তী সরকার এই ছাত্রদেরই ফসল। আজকে এই আন্দোলনে যে সমস্ত আমার ছাত্র ভাইরা, আমার সন্তান তুল্য যারা শহীদ হয়েছে, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর দরবারে তাদের শুকরিয়া আদায় করি। এবং যারা অসুস্থ আছে, আমরা চাই যে সরকারি তত্ত্বাবধানে যেন তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা করা হোক এবং তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে অনুদান দেওয়া হোক, তারা যেন কিছু কর্মসংস্থান তৈরি করে তাদের ফ্যামিলি নিয়ে যাতে সুন্দরভাবে চলতে পারে। ইভেন যে সমস্ত ছাত্ররা তারা এই যে লেখাপড়া করতে যায় অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তাদেরকেও সরকার তত্ত্বাবধানে কিছু সাহায্য সহযোগিতা করা হোক, আমরা সরকারের কাছে সেটা আবদার রাখি। এবং দেশবাসীর অনেক চাওয়া পাওয়া আছে, এর মধ্যে মৌলিক যে চাওয়া পাওয়াগুলি, এগুলি যদি সরকার, বর্তমান সরকার তারা সুন্দরভাবে এটা পরিচালিত করে তো অনেকটা লাঘব হবে দেশের মানুষের জন্য, দেশের জন্য। আর দেশের যে বৈরী অবস্থা এখন বর্তমানে, আপনারা পেপার পত্রিকা দেখেন, আমরাও দেখি শুনি, তো মোটামুটি সব মিলাইয়া দেশ যে খুব একটা ভালো অবস্থা আছে তা না। আগে আমাদের সকলকে সংশোধন হতে হবে। আমরা যে শুধু প্রশাসনকে বলবো, সরকারকে দোষ দিব, অমুককে দোষ দিব না, আমাদেরও কিছু দোষ থাকতে পারে, আমি নিজেরও আমার দোষ থাকতে পারে। আমাকে আগে সংশোধন হতে হবে, আমাকে চরিত্র পরিবর্তন করতে হবে, দেশের মানুষের জন্য ভাবতে হবে। মানুষের আগে যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিল সেটা অনেক অবনতি ঘটছে, মানুষের প্রতি সহমর্মিতা সেটাও কমে গেছে। তো আগে দেখছি গ্রামগঞ্জে দেখছি একটা মানুষ বিপদে পড়লে আর 5টা মানুষ আগায় আসছে, 5জন মানুষের হেল্প করছে, যে অমুকের ঘরে খাবার নাই রে, এই একটু দেখ ওদের খাবার টাবার দিয়ে আস। সেই জিনিসটা এখন দিন দিন উঠে গেছে। আমার পাশের ফ্ল্যাটে একটা মানুষ বিপদে পড়ছে, আমি ঘরে বসে আছি, আমি তাকে চিনি না, আমি তার জানি না তার সাহায্য সহযোগিতা, অথচ যারা সাহায্য সহযোগিতা করতেছে তারা এখন বর্তমানে বিপদে পড়ে। যার কারণে এই জিনিসগুলি এখন বিলুপ্তির পথে হয়ে গেছে। মানুষের সাহায্য যেমন আসতেই চাইতেছেন। তারপর যারা নাকি একান্ত আবেগ প্রবণতার লোক, যখন সহ্য করতে পারে না, তারাই আগায়া যায়, যা হয় হবে। তো আমরা চাই দেশটা সুন্দরভাবে গঠন হোক। আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা কর্মশালার মাধ্যমে দেশ পুনর্গঠন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেন নতুন ভাবে দেশটা সুন্দরভাবে সুপরিপাটিভাবে গঠিত হয়। এবং আমাদের প্রশাসন, আমাদের শৃঙ্খলা বাহিনী, আমাদের যে এই শিক্ষা ব্যবস্থাটা, আজকের শিক্ষা ব্যবস্থাটাও বন্ডুল অবস্থায় গেছে। আমরা চাই উত্তর এই শিক্ষা ব্যবস্থাটা আরো ভালো অবস্থায় পরিবর্তন করা লাগে, করুক। আজকে আমাদের দেশের ছেলেরা অনেকটাই মেধা শূন্য হয়ে যেতেছে। লেখাপড়া হচ্ছে ঠিকই, কিন্তু মেধা হচ্ছে না। এই মেধার জন্য নতুন করে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সর্বশেষে দেশের সকল মানুষের মঙ্গল কামনায় এবং আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারেক রহমান পীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম সাবেক ছাত্রনেতা, বৃহত্তর মিরপুরের যুবদলের সহসাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের দারুসালাম থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সোহেল খানের এই 15 বছরের না বলার কথা। আমরা শুনলাম দীর্ঘ 15 বছর তার সাথে কেমন কেটেছিল, আমরা শুনলাম ফ্যাসিস্ট সরকারের আমলের নির্যাতনের কথা। প্রিয় দর্শক, এই সোহেল খানের কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।